দেশে বিজেপি দফা রফা হয়ে গিয়েছে। যারা বলছিল 400 পার, এখন দেশের লোক বলছে মোদীকে তরিকা, আর বিজেপি আর 400 বলছে না। যে মমতা একদিকে বিজেপির ভয় দেখিয়ে, সিএনআরসির ভয় দেখিয়ে বাংলার মানুষকে তার ভোট দিয়েছিল, আর সেই জন্য ইন্ডিয়া ব্লকে থাকলো না, যেহেতু ভাইপোকে বাঁচাতে হবে। চুরি করেছে, লুট করেছে, কয়লা পাচার কাণ্ডে, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, কালভার্টের টাকা, বিধবা ভাতা, মসজিদ ইমাম ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমন কোন টাকা রাখেনি যেখানে চুরি করেনি। মিড ডে মিলের চুরি, আইসিডিএস এর খাবার, রেশনের চুরি। রেশন মন্ত্রী আছে না যদি প্রমিল্লি জেলের মধ্যে, তাহলে সেখান থেকে এখন আস্তে আস্তে যে কাপড় গলার সব স্যাম্পল নিতে 6 মাস লেগেছিল ইডিসিবিআই। আমাদের বারবার সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে আর বলতে হয়েছে তদন্ত করো। তারপরে 6 মাস পরে হাইকোর্ট বলার পরে স্যাম্পল নিয়েছে। 4 মাস লেগেছে তার বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ল্যাবরেটরি সেখান থেকে রিপোর্ট পেতে। আচ্ছা, আপনারা তো কফ, পেচ্ছাপ, পায়খানা, রক্ত পরীক্ষা করান, 4 মাস লাগে রিপোর্ট দিতে। কোনদিন করোনার রিপোর্টও 2 দিনে হয়েছে। তাহলে কাকুর গলার স্বর কত দামি, কারণ ওই গলার স্বর থেকে অভিষেক ব্যানার্জি এই যে সব এগার দিয়ে টাকা কাজীঘাটে জমা করিয়েছিল, আর সেখান থেকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচার করেছে। সিবিআই ইডি চার্জশিট থেকে যাতে অভিষেকের নাম বাইরে থাকে, বিজেপি নিজেই ওই রিপোর্ট কোর্টে জমা দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, ইডি সিবিআই দেয়নি। কোথায় কার নানা বাধা আছে আমরা জানি না। সেই অভিষেকের বিরুদ্ধে আমরা বললাম সবাই মিলে এক কাজটায় লড়বো, কারণ রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। এক নেই তো একজন যে 12টা বাজিয়েছিল মমতা ব্যানার্জি পিসি, পরে তার ভাইপোকে তৈরি করছে, সে আরো সর্বনাশ করবে। আপনাদের এমএলএ আইএসএফ এর নেতা আমার পরম স্নেহ ভাজন, কয়েক মাস আগে, তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি, আমরা টিভি 9-এ দেখলাম আর আমার চ্যানেলে দেখলাম, বললো ডায়মন্ড হারবারে আমি লড়বো। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলো, না কোনো আলোচনা হয়নি, আমি তো এখনো দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে, তাহলে আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব। অধীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাজটা করতে হবে। ভাঙনের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসেছি, আবার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয়। কিন্তু পাবলিকলি অধীর বাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু। অধীর বাবু বললেন আমরা সমর্থন করবো, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করবো ওখানে। তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, তখনও বামফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি। দিল্লিতে অন্য অনুষ্ঠানে একটা দেখা হয়েছিল, কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যাক ঐক্যের। আমাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেন কি হচ্ছে, কে কোথায় লড়বে, কি হবে। আমরা বললাম যেমন দর্জি কাপড় সেলাই করে, ওই রকম আমরা ঐক্যটাকে সেলাই করছি। স্টিচিং টুগেদার, কঠিন কাজ, দুটো হাতা সমান হতে হবে, ঝুল ঠিক হতে হবে, কলার ঠিক হতে হবে, আবার ট্রায়াল দিতে হবে, কঠিন কাজ তো, কিন্তু সেটা আমরা করছিলাম ধৈর্য ধরে। প্রথম সমস্যা ছিল কংগ্রেস বলছিল, গত বিধানসভা সরকার জানেন আইএসএফ থাকলে আমরা থাকবো না, আর আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমরা থাকবো না। আমরা বললাম এটা দেশের নির্বাচন, গোটা দেশ, পার্লামেন্ট, মোদীকে দিল্লির গদিতে সরালে, আর ওরা কি বলে
বলেছে শুধু মোদী না, একটা ব্যক্তি না। ব্যক্তি হলে তো মমতা ম্যানেজ করে নেয়, যেমন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল, যেমন আফগানের মানুষ পুত্রী হয়েছিল, যেমন এখন সেদিন বলেছে, কালকে বলেছে না মাছ রান্না করে খাওয়াবো মোদীকে, ওটা ভালো পারে। RSS কেও মিষ্টি পাঠায়, ফল পাঠায়, এটা নীতির কথা, রাজনীতির কথা। আজকে গোটা দেশে এই যে বিজেপির হাওয়া পাতলা হলো, এখন আর 400 বলছে না, কি করে হলো? CPI এর জন্য, ISF এর জন্য, TMCর জন্য, আমার জন্য, নওশাদ সিদ্দিকের জন্য, অভিষেকের জন্য, কোন একটা ব্যক্তি, কোন একটা দল? গোটা দেশের মানুষ এদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশে আইনের শাসন চায়। এই যে বুলডোজার রাজনীতি হচ্ছে, এই যে লাভ জিহাদের নাম করে ওই যে কে গরু খায়, কে ছাগল খায়, এই মিলে মারামারি, মব লিঞ্চিং, একলাখকে খুন করলো, জুনেদকে খুন করলো। আর এই যে এখানে গোটা প্রধানমন্ত্রী বলছেন এই ভোটের শেষের দিকে এসে প্রচারে যে মুসলমানরা হচ্ছে বহিরাগত, এটা RSS অনেক আগে থেকে বলছে। আপনার মনে আছে পার্লামেন্টে রাজনাথ সিং এর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, সারাদিন পার্লামেন্টে আলোচনা স্তব্ধ ছিল, কারণ RSS বলছিল 1200 সাল কা গোলামি, মানে যখন থেকে মুসলমান এসছে দেশে তখন থেকে নাকি দেশটা গোলাম হয়ে গেছে। এটা ভুল ইতিহাস। আমরা বলি 190 বছরের গোলামি, যখন থেকে ইংরেজ এসছে, পলাশির যুদ্ধ হয়েছে আমাদের পলাশির প্রান্তরে, ক্লাইভের খঞ্জরে যখন বাঙালির কোণে রাঙা হয়েছে, তখন থেকে আমাদের দেশ পরাধীন হয়েছে। এটা নীতি লড়াই। তাহলে এই ভোটটা শুধুমাত্র সাধারণ একটা নির্বাচন না, এটা হচ্ছে অসাধারণ নির্বাচন। এটা একটা ইডিওলজিক্যাল ফাইট, মতাদর্শের লড়াই। সেই মতাদর্শ কার সঙ্গে কার? কারণ RSS তার জন্মলগ্ন থেকে বলেছে 3টে শত্রু, 1 মুসলমান, 2 খ্রিস্টান আর 3 কমিউনিস্ট। আর এই জন্যই কখনো নান, কখনো মিশনারিদের উপর হামলা হয়। গোটা দেশে মুসলমানদেরকে প্রথমে বললো বাংলাদেশি, তারপরে বললো রোহিঙ্গিয়া, তারপরে বললো জেহাদি, এখন বলছে বহিরাগত, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায়। তাহলে পার্লামেন্টের নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ। দেশের নীতি নির্ধারণ যখন হবে, তাহলে নীতিগতভাবে অনেককে এক কাটতে হতে হবে। কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক বিরোধ আছে, অনেক লড়াই লড়েছি আমরা, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, কারণ দুটো আলাদা মত, আলাদা পথ। স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীবাদের সঙ্গে মার্ক্সবাদীদের ঝগড়া ছিল। কি নিয়ে ঝগড়া? দেশটা স্বাধীনতা লড়াই হবে, অহিংস পথে হবে না সহিংস পথে হবে। কিন্তু লক্ষ্য যদি এক থাকে, পথ যদি আলাদা হয়, তাহলে কোথাও না কোথাও গিয়ে মিলবে এক জায়গায়। তাহলে লক্ষ্যটা ছিল ইংরেজকে তাড়ানো, দেশটাকে স্বাধীন করা। আর RSS এর বিরুদ্ধে, কারণ RSS মনে করতো ইংরেজ এসে মুসলমান শাসন থেকে মুক্তি দিয়েছে, মুঘল শাসন থেকে মুক্তি দিয়েছে, সিরাজউদ্দৌলার শাসন থেকে মুক্তি দিয়েছে, এই জন্য ইংরেজের গোলামি করতে হবে। এই জন্য RSS কখনো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। আর আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, মত পথ নিয়ে তফাৎ ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। সবাইকে মিছিলে পা মেলাতে হবে না, সবাইকে ঝান্ডা ধরতে হবে না, সবাইকে ইনকলাব জিন্দাবাদ করতে হবে না, কিন্তু বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ নয় সেটা দেখতে হবে। এই যাদবপুর কেন্দ্রে যদি ভাঙড়ে মস্তানি গুন্ডামি করে ভোট লুট না হতো, তাহলে CPIM, বামফ্রন্ট, লাল ঝান্ডা পার্লামেন্টে থাকতো, আপনাদের প্রতিনিধিত্ব করত। হচ্ছে না না না, এখন অনেকক্ষণ ধরে বলে দিলাম, শেষ করে দিলাম। আমি এখন ভোট দেওয়ার কথা বলিনি তো। যারা এতটা পথ হাঁটলেন আমার সঙ্গে, ঘামে গরমে, প্রার্থীর সঙ্গে, সাধারণত যেখানে মিছিল শেষ হয়ে যায় তারপরে মিটিং চালানো মুশকিল হয়ে যায়, সবাই পানি ফেরত আবার
আবার অনেকে যারা মিছিল হাটের লিখিতে আশেপাশে যারা আছেন তারা এসে জড়ো হয়েছেন। আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে ভোটে চলে গেলাম, ক্যান্ডিডেট ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক কথা আমার বুকের মধ্যে জমেছিল। মিডিয়া বারবার জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম না। আজকে আমি অনেকগুলো কথা বললাম, আরো অনেক কথা বলিনি, সব কথা বলা যায় না, কিন্তু আমি এই ঐক্যের আবেদন জানিয়ে যাচ্ছি। রাজনীতিতে কখনো দেরি হয় না, কোনো জিনিস দূর নয়, কোনো জিনিস ইম্পসিবল নয়। আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, বিজেপি বিরোধী ভোট কে ভাঙছে, কেন ভাঙছে? আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, তৃণমূলের কোলে কে দুলছে? আমি বলেছি, যখন বললো যে এত জায়গায় ঘোষণা হচ্ছে প্রার্থী, কেন ডায়মন্ড হচ্ছে না, আমি বললাম আমরা অপেক্ষা করছি। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে প্রতিকূল রহমান যখন ওরা জানিয়ে দিয়েছে, একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে 5টায় আমাদের সম্ভব নয়, কিংবা বিকাশবাবুকে জানিয়ে দিয়েছে আমরা 4-5টা আসনে সম্ভব নয়, তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরে আমরা আমাদের এসএফআই নেতা প্রতিকূল রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে। তাতে অনেক দেরি হয়ে গেল। তাহলে আজকে আমি গেছিলাম সকালে, সন্ত্রাস মুক্ত আমরা করব, সে ফলতা হোক, বজবজ হোক, সন্দেশখালী হোক আর ভাঙড় হোক, বাংলাকে আমরা সন্ত্রাস মুক্ত করব। যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি, তাহলে দেশের সন্ত্রাসী আরএসএসকে, বিজেপিকে আমরা তাড়াতে পারবো না। আর এই তৃণমূল বুঝে নিন, দিল্লিতে মাতব্বর আছে, চৌকিদার আছে বলে এরা তো কম আলো। আমি বলিনি, বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি কি করে বাড়লো, কবে বাড়লো? বললেন 2013-এর পর থেকে কেন বাড়লো? তৃণমূল তো তৈরি হয়েছিল 1999 সালে, বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিলেন আরো পরে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন 99 থেকে, বিধানসভায় জিতে অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে 2011-তে। তাহলে সম্পত্তি 2013-এর পর থেকে কেন বাড়লো 18,000 গুণ? 2013 পরে কি হয়েছে? কারণ মোদী প্রধানমন্ত্রী হয়েছে। সাইয়া ভাই কোতোয়াল এখানে আপনার থানার আইসি ওসি যদি মস্তান গুন্ডা স্মাগলারের বন্ধু হয়, তাহলে বেড়ে যায় না? দাপট বেড়ে যায় না? ওইরকম দিল্লিতে চৌকিদার যে নাগপুরের দৌলতে, সে হচ্ছে বিজেপি তৃণমূলের ঘনিষ্ঠ, এই জন্য দাঁড়িয়ে এদের সম্পদ বেড়েছে। এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে গেলেও চার্জশিট থেকে অভিষেকের নাম বাইরে থাকে। এই জন্য দিল্লি থেকে মোদীকে সরাতে হবে এবং সরবে, লিখে দিন। যারা 400 পার বলেছিল তারা অর্ধেক সংখ্যাও পাবে না পার্লামেন্টের, এটা লিখে নিন। আচ্ছা, কার দৌলতে? সিপিএমের দৌলতে? তৃণমূলের দৌলতে? আইএসএফের দৌলতে? না, মানুষের উপর ভরসা রাখবে। মানুষ চায় রোজগার, বেকারি সবচেয়ে বেড়েছে। মানুষ চায় খাদ্য, জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কৃষকরা চায় ফসলের দাম, তারা লড়াই করছে আর বিজেপি লুট করছে। সার নিয়ে কালোবাজারি হচ্ছে, কৃষক চায় সস্তা সার। পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম কম হোক, সরষের তেলের দাম কম হোক, মূল্যবৃদ্ধি হয়েছে। ওষুধের দাম আরো বেশি বেড়েছে। আর ইলেকট্রাল বন্ডের টাকায় ওই সব কোম্পানির কাছ থেকে বিজেপি আর তৃণমূল খুব কামিয়েছে। এই জন্য মানুষ রেগে আছে। আমরা সেই রাগকে এক জায়গায় আনতে চাই। অনেকে রাজনৈতিক কারণে একসঙ্গে আসলেও অর্থনৈতিক কারণে একসঙ্গে আসতে পারে না। ওই বলে না, মেয়েদেরকে বলছে কেন 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দেবে, বলেছে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে বাবা, কেউ দিচ্ছে না, কেউ কাউকে দেয় না। যে মমতা দিত, অভিষেক দিত, তাহলে এত সম্পদশালী হতো? তাহলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আর অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা বেরোতো? তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এত টাকা বেরোতো? তাহলে অনুব্রত মন্ডলের কোল্ড স্টোরেজ থেকে এত গাড়ি বেরোতো, এত বাড়ি দলিল বেরোতো? আপনাদের হাতে ভাঁড় ধরিয়ে দিয়েছে, 500 টাকাটা ভাঁড়, আর ভান্ডারটা লুট করেছে তৃণমূল। আমরা বলছি ওই ভাঁড়ের মায়া থাকবেন না, ওই লুট করা ভান্ডার আমাদের আদায় করতে হবে। বলে কি করে হবে সেলিম ভাই? এখন তো গরম ভাঙ হচ্ছে, আমার আখের রসের কথা মনে পড়ে গেল। আখের রস বিক্রি দেখেছেন? হ্যাঁ, কি করে রস বার করে? লোহার মনে আছে? হ্যাঁ, চাকা লাগে না? মাঝখানে রসালো আঁশগুলোকে ঢুকিয়ে দেয়, তারপরে চাকা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে।
ওই রকম তৃণমূলের যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যারা রসে টৈটম্বুর আছে, দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে, ঘরের টাকা মানুষকে না দিয়ে নিজের ঘর উঁচু মকান বানিয়েছে, মসকাত বানিয়েছে, এদেরকে ওই মেশিনের মধ্যে ঢোকাতে হবে। আর এই যে অধীর সেলিম জুটি হয়েছে না বাম কংগ্রেস, এটা হচ্ছে আখের মেশিনের দুটো চাকা, তার মধ্যে যদি পেশাই করা হয় সব রস বেরিয়ে আসবে, হাততালি দিলে হবে। আচ্ছা, আখের মেশিনে যারা রস ঢোকার জন্য আখ ঢোকায় তারা কি হাততালি দেয়? কি করে? চাকাটা ঘোরায়। আগামী কয়েকদিন আপনারা একটু চাকাটা ঘোরাবেন, তৃণমূলের সব রস আমরা পাব। চিট ফান্ডের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিভিন্ন ভাতার টাকা, সংখ্যালঘু স্কলারশিপ টাইপের টাকা, তপশিলি জাতির ট্রাইবালদের আদিবাসীদের হস্তের ভাতা, বিধবা ভাতা সব আদায় হবে। ওরা বলছে তৃণমূল না থাকলে কে দেবে? বাপের টাকা নাকি দিচ্ছিস? মোদী বলে আয়ুষ্মান ভারত, মমতা বলে স্বাস্থ্য সাথী, এদিকে ভাঙর বলে আমার একটা হাসপাতাল চাই, হেলথ সেন্টারে ডাক্তার নেই, নার্স নেই। ওরা কি বলতে চাইছে? করোনার সময় কবরস্থান পায়নি মানুষ, শ্মশান পায়নি, লাশ ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত মোদী মমতা বলেনি কত লোক মরেছে। লকডাউন করেছিল, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসবে, মমতা বললো করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না, লাঠি ধার দিয়ে পুলিশকে দাঁড় করিয়ে দিয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরতে পারছিল না, কারখানা বন্ধ, কাজ বন্ধ, অথচ ঘরে ফিরতে পারবে না। কারা বলেছিল গোটা দেশে লাল ঝান্ডা শক্তি, রেড ভলেন্টিয়ার, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন, সৃজন ভট্টাচার্য হচ্ছে সেই রকম একজন রেড ভলেন্টিয়ার, যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকবে। আর মুর্শিদাবাদে কিরকম ভোট হয়েছে বুঝেছেন তো? আমি ভোট দিতে বলছি না, ভোট করাতে হবে। মাঝখানে তৃণমূল করবে, পুলিশ আছে, আমরা সব ভোট লুট করবো। মন্দবাদী, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। এই যে রাজ্যের পুলিশদের দেখছেন না, পরিষ্কার কথা, কোন পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার। লাইন ম্যানেজ করবে, আর বাইরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে সেখানে ঘোরানো হবে। একটা বুথেও রাজ্যের পুলিশ ঢুকবে না, সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ নেই ভোটের সম্পর্কে। আর তারপরে যদি কেউ মনে করে যে বুথের মধ্যে ঢুকে রংবাজি করবো, মুর্শিদাবাদে দেখেছেন তো, এটা হচ্ছে আসতে হয়, আর এটা দিয়ে গলা ধাক্কা হতে হয়, গর্দানের মধ্যে শিখতে হয়। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। এখন লোক দেখাবে, গুজব করবে, কিন্তু আপনাদের বলবো একসঙ্গে থাকবে। যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে, আবার পুলিশের মতো ঘুরে যাবে, আবার ওই ভাড়া করা গুন্ডাবদ্ধ এসে আসবে। আমি বলি, শাহজাহান যখন ধরা পড়লো, অভিষেকের কাছে শওকত মোল্লা আর জাহাঙ্গীর গেল, দাদা আমাদের কি হবে? বলে তোদের কিছু হবে না। বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন, কিন্তু তাকে তো রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, এই সরকার, জাহাঙ্গীর, শাহজাহান, এদেরকে মমতা ব্যানার্জি RSS এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে। গুন্ডামি, মস্তানি, লুট, রাহাজানি, টাকা খেয়ে নিল পার্থ, টাকা খেয়ে নিল অনুব্রত, টাকা খেল জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পার্থ ভূমি আর তার অভিষেক, তার টাকা খাটাচ্ছে কে? শাহজাহান। তারপরে মস্তানি করছে কে? শওকত মোল্লা। তারপরে দালালি করছে কে? জাহাঙ্গীর। এটা RSS এর পরিকল্পনা। গোটা দেশে তাহলে কি বলবে? এই দেখো রোহিঙ্গা, এই দেখো বাংলাদেশি, এই দেখো জিহাদি মুসলমান, এই দেখো এরা দাঙ্গাকারী। কারণ বাপ্পাই বলে দিয়েছে, মমতা থেকে মালপোয়া খাইয়েছিল, মুসলমানরা এরকমই হয়। আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বিষ ঢোকানো হলো, এটা মুসলমানরা করছে। করলো মমতা। আর হেজাব পরে কয়েকটা মৌলবীকে সঙ্গে নিয়ে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এখনো পড়ে না, একটু উর্দু শায়রি করলো, ব্যাস বিজয় বললো দেখো মমতাজ। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো, যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো, ভাগাভাগি হয়ে গেল। আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে, মালদার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে, নদিয়ার মুসলমান বুঝেছে,
বীরভূমে মুসলমান বুঝেছে, বর্ধমানে মুসলমান বুঝেছে, হুগলি মুসলমান বুঝছে, হাওড়া বুঝবে, উত্তর চব্বিশ পরগনা বুঝবে, দক্ষিণ চব্বিশ পরগনা বুঝবে। আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপশিলি ভাই, আমার আদিবাসী ভাই, যারা মমতার উপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে, তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে, লাল ঝান্ডার মিছিলে। আর তাতে যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে, দেখছেন আপনি? যারা সোশ্যাল মিডিয়া করে, এখন তো মিডিয়া দেখাচ্ছে, যে মিডিয়া দূরবীন দিয়ে সিপিএম কে দেখতে পাচ্ছিল না মমতার কথায়, এখন সিপিএম ছাড়া কোনো খবর হয় না। মমতা আর বিজেপি সিপিএম কে গাল না দিয়ে পানি খায় না। এটা সিপিএম এর মূলত না, আপনাদের মূলত। যারা এখানে বসে আছে তারা নয়, যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা, তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি, ক্লান্ত হয়নি, বিভ্রান্ত হয়নি, লোভে পড়েনি, এদিক ওদিক যায়নি, তারা জড়ো হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু এসছেন, যারা মাঝখানে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন, সেই ভয় কেটে আসছে। আর অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। ইনসাফ ব্রিগেড দেখেছিলেন, ব্রিগেড প্রাইজ গ্রাউন্ডে ওই মীনাক্ষী রাশি জন্য যেটা করেছিল, যুব সংগঠন, কোন রাজনৈতিক দলও সেটা করতে পারে, ওটা বামফ্রন্টেরও ছিল না, নতুন প্রজন্ম। কারণ এই দেশটা যদি দশা পাল্টাতে হয়, দিশা পাল্টাতে হবে। আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথ চাই। আমি নিজে একসময় ইন্টালিজে মিলেছিলাম, আমি নিজে পাশে কাছে, আমি নিজেই আমাদের এইসব জায়গায় আপনারা জানেন সরাসরি মানুষের সাথে হয়ে গেছে। আপনাদের বিপদে আপদে, লড়াইয়ে সংগ্রামে, পুলিশের মোকাবিলা করা হোক, মস্তানি মোকাবিলা করা হোক, সন্ত্রাসের মোকাবিলা হোক, সৃজন ভট্টাচার্যকে আপনারা এমপি করলে, সৃজন ভট্টাচার্যকে কাছে হাতে তারা ভোট দিলে মোহাম্মদ সেলিমকে একজন এক্সট্রা এমপি ব্যবস্থা পাবেন। বলে না সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি, সৃজনের সঙ্গে সেলিম ফ্রি পাবে। ভালো হবে না, এখানে হবে না, একসাথে হবে। ধন্যবাদ। কিন্তু